আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এই অধ্যায়টি থেকে ৭৬ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে তা তোমরা কিভাবে পূরণ করবে তা দেখিয়ে দিব। তোমাদের ৭৬ পৃষ্ঠায় বিভিন্ন গঠনের শব্দ খুঁজি এই শিরোনামের লেখাগুলোতে বলা হয়েছে উপরের গদ্যাংশটি থেকে কমপক্ষে ২টি করে সমাস, উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করো। তাহলে তোমরা উপরে যে গদ্যাংশটি দেখতে পাচ্ছ, তো এই গদ্যাংশটি হচ্ছে ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ, যেটি লিখেছেন এস ওয়াজেদ আলী, যিনি জন্মগ্রহণ করেছেন 1890 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1951 সালে। এখানে তোমাদেরকে বলা হয়েছে এই গদ্যাংশটি থেকে কমপক্ষে 2টি করে সমাস, উপসর্গ এবং প্রত্যয় গঠিত শব্দ শনাক্ত করতে হবে। তারপর তোমাদেরকে বলা হয়েছে প্রথম কলামে শব্দ লিখবে, দ্বিতীয় কলামে শব্দটিকে ভাঙবে এবং তৃতীয় কলামে শব্দটি কিভাবে গঠিত তা লিখবে। লেখা হয়ে গেলে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। 3 ধরনের গঠিত শব্দের একটি করে উদাহরণ দেখানো হলো। তাহলে এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমরা উপরের যে গদ্যাংশটি রয়েছে সেখান থেকে কিছু শব্দ শনাক্তকরণ করার পর প্রথম যে কলাম রয়েছে এখানে সেই শব্দটি লিখবে, দ্বিতীয় কলামে শব্দটিকে ভেঙে লিখবে এবং তৃতীয় কলামে শব্দটি কিভাবে গঠিত হয়েছে তা লিখবে। অর্থাৎ শব্দটি সমাস নাকি উপসর্গ নাকি প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে তা এখানে লিখবে। তাহলে এই ছকটি পূরণের পূর্বে আমি তোমাদেরকে সমাস, উপসর্গ এবং প্রত্যয় যোগে গঠিত শব্দ সম্পর্কে আলোচনা করব। তারপরে এই ছকটি তোমাদেরকে পূরণ করে দেখিয়ে দেব। আমরা প্রথমে সমাস সাধিত শব্দ চেনার উপায় সম্পর্কে জানব। পরস্পর অর্থ সঙ্গতিপূর্ণ 2 বা ততোধিক শব্দ মিলে যখন একটি শব্দে পরিণত হয় সেসব শব্দকে সমাসসাধিত শব্দ বলে। অর্থাৎ যেসব শব্দের প্রথম অংশটি অর্থসঙ্গতিপূর্ণ হবে এবং দ্বিতীয় অংশটিও অর্থসঙ্গতিপূর্ণ হবে সেসব শব্দগুলোকে আমরা বলবো সমাসসাধিত শব্দ। যেমন মহানবী অর্থাৎ মহান যে নবী, এর প্রথম অংশটি হচ্ছে মহা এবং দ্বিতীয় অংশটি হচ্ছে নবী। এখানে উভয় অংশে বিশেষ অর্থ প্রকাশ করে, তাই এটি একটি সমাসসাধিত শব্দ। একইভাবে শ্রমলব্ধ অর্থাৎ শ্রম দ্বারা লব্ধ, প্রথম অংশ হচ্ছে শ্রম, দ্বিতীয় অংশ হচ্ছে লব্ধ। একইভাবে চৌরাস্তা মানে 4 রাস্তার মিলন, প্রথম অংশ হচ্ছে চৌ বা 4, দ্বিতীয় অংশ হচ্ছে রাস্তা। তারপরে শব্দটি হচ্ছে চাঁদ মুখ অর্থাৎ চাঁদের মতো মুখ, যার প্রথম অংশটি হচ্ছে চাঁদ এবং দ্বিতীয় অংশটি হচ্ছে মুখ। এখানে যদি আমরা লক্ষ্য করি এইখানে যে শব্দগুলো রয়েছে এখানে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ প্রত্যেকটা কিন্তু বিশেষ অর্থ প্রকাশ করে, তাই এই শব্দগুলোকে আমরা বলবো সমাস সাধিত শব্দ। তারপরে আমরা জানবো উপসর্গ সাধিত শব্দ। যেসব শব্দের প্রথম অংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশের অর্থ থাকে সেসব শব্দকে বলা হয় উপসর্গ সাধিত শব্দ। অর্থাৎ প্রথম অংশটি হবে অর্থহীন শব্দাংশ এবং দ্বিতীয় অংশটি হবে অর্থসঙ্গতিপূর্ণ শব্দ। এরূপ শব্দগুলোকে আমরা বলবো উপসর্গ সাধিত শব্দ। যেমন অবদান, প্রথম অংশটি হচ্ছে অব এবং দ্বিতীয় অংশটি হচ্ছে দান। প্রথম অংশ অবের কোনো বিশেষ অর্থ না থাকলেও দান শব্দটির বিশেষ অর্থ রয়েছে। একইভাবে অভিযোগ, প্রথম অংশ হচ্ছে অবি এবং দ্বিতীয় অংশ হচ্ছে যোগ। তারপরে হচ্ছে পরাশক্তি, প্রথম অংশ হচ্ছে পরা, দ্বিতীয় অংশ হচ্ছে শক্তি। তারপরে হচ্ছে সুদিন, প্রথম অংশ হচ্ছে সু, তারপরের অংশ হচ্ছে দিন। এখানে যদি আমরা শব্দগুলোকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব এখানে প্রত্যেকটা শব্দের প্রথম অংশে কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না, কিন্তু এখানে প্রত্যেকটা শব্দের দ্বিতীয় অংশটি একটি বিশেষ অর্থ প্রকাশ করে। অর্থাৎ যেসব শব্দের প্রথম অংশ হবে অর্থহীন শব্দাংশ এবং দ্বিতীয় অংশটি হবে অর্থসঙ্গতিপূর্ণ শব্দ, সেই শব্দগুলোকে আমরা বলবো উপসর্গ সাধিত শব্দ। তারপরে আমরা জানবো প্রত্যয় সাধিত শব্দ সম্পর্কে। যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত কিন্তু দ্বিতীয় অংশ অর্থহীন হয়ে থাকে সেসব শব্দকে প্রত্যয় সাধিত শব্দ বলে। অর্থাৎ যেসব শব্দের প্রথম অংশটি হবে অর্থসঙ্গতিপূর্ণ শব্দ এবং দ্বিতীয় অংশটি হবে অর্থহীন শব্দাংশ সেসব শব্দকে আমরা বলবো প্রত্যয় সাধিত শব্দ।
যেমন বাঘা, এটিকে যদি আমরা ভেঙে লিখি, প্রথম অংশটি হচ্ছে ভাগ আর দ্বিতীয় অংশটি হচ্ছে আ। এ, অর্থাৎ ভাগ এটি কোনো বিশেষ অর্থ প্রকাশ করলেও আ দ্বারা কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না। অর্থাৎ এই শব্দটির দ্বিতীয় অংশটি কোনো বিশেষ অর্থ প্রকাশ করছে না, প্রথম অংশটি একটি বিশেষ অর্থ প্রকাশ করছে। তাহলে যেসব শব্দের প্রথম অংশটি বিশেষ অর্থ প্রকাশ করবে কিন্তু দ্বিতীয় অংশটি কোনো বিশেষ অর্থ প্রকাশ করবে না, সেসব শব্দকে আমরা বলবো প্রত্যয় সাধিত শব্দ। একইভাবে শিক্ষক শব্দটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হচ্ছে শিক্ষা যোগক। তারপরে গোলাপি শব্দটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা পাচ্ছি গোলাপ যোগ ই। একইভাবে যদি আমরা নাগরিক শব্দটিকে ভেঙে লিখি তাহলে আমরা পাচ্ছি নগর যৌগিক। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে প্রত্যেকটা শব্দের প্রথম অংশ একটি বিশেষ অর্থ প্রকাশ করলেও এই দ্বিতীয় অংশগুলো কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না। তাই এই শব্দগুলোকে আমরা বলবো প্রত্যয় সাধিত শব্দ। এখন আমরা তোমাদের বইয়ের ৭৬ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে সেই ছকটি পূরণ করব। এই ছকটি পূরণ করার পূর্বে আমরা ৭৫ পৃষ্ঠায় যে গদ্যাংশটি রয়েছে সেই গদ্যাংশটি থেকে সমাস, উপসর্গ এবং প্রত্যয় সাধিত শব্দগুলোকে চিহ্নিতকরণ করে নেব। তারপরে আমরা সেই শব্দগুলোকে এই গঠিত শব্দের গড়ে লিখব। তারপরে সেই শব্দগুলোকে আমরা ভেঙে লিখব। তারপরে কিভাবে গঠিত হয়েছে তা লিখব। তাহলে তোমরা প্রথমে তোমাদের বইয়ের ৭৫ পৃষ্ঠায় যে গদ্যাংশটি রয়েছে সে গদ্যাংশটি থেকে সমাস, উপসর্গ এবং প্রত্যয় সাধিত শব্দগুলোকে শনাক্তকরণ করে নেবে। তারপর তোমাদের বইয়ের ৭৬ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে সেই ছকের প্রথম কলামে এই শব্দগুলোকে লিখে নেবে। তোমাদের বইয়ের ৭৬ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে সেই ছকের প্রথম কলামে আমি তোমাদের আগের পৃষ্ঠায় যে গদ্যাংশটি রয়েছে সেই গদ্যাংশটি থেকে সমাস, প্রত্যয় এবং উপসর্গ সাধিত শব্দগুলোকে শনাক্ত করে এখানে লিখেছি। আর দ্বিতীয় যে কলামটি রয়েছে এখানে আমি সেই শব্দটিকে ভেঙে লিখেছি এবং তৃতীয় যে কলামটি রয়েছে সেখানে এই শব্দটিকে কিভাবে গঠিত করা হয়েছে তা লিখেছি। যেমন এখানে তোমাদের উদাহরণের প্রথমে বলা হয়েছে সমাজ জীবন, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হচ্ছে প্রথম অংশ হচ্ছে সমাজ, দ্বিতীয় অংশ হচ্ছে জীবন। এখানে সমাজ এবং জীবন উভয় শব্দ দ্বারা বিশেষ অর্থ প্রকাশ করে, তাই এটি সমাসের মাধ্যমে গঠিত। তারপরে শব্দটি হচ্ছে সম্প্রসারণ, যার প্রথম অংশটি হচ্ছে সম এবং দ্বিতীয় অংশটি হচ্ছে প্রসারণ। এখানে প্রথম অংশটি দ্বারা কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না কিন্তু প্রসারণ দ্বারা বিশেষ অর্থ প্রকাশ করে। যেহেতু প্রথম অংশটি দ্বারা কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না তাই এটি উপসর্গের মাধ্যমে গঠিত শব্দ। তারপরে শব্দটি হচ্ছে সামাজিক, এটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে প্রথম অংশটি হচ্ছে সমাজ, দ্বিতীয় অংশটি হচ্ছে ইক। এখানে প্রথম অংশটি বিশেষ অর্থ প্রকাশ করলেও দ্বিতীয় অংশটি দ্বারা কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না। যেহেতু এখানে দ্বিতীয় অংশটি দ্বারা কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না তাই এটি প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ। তার পরের শব্দটি হচ্ছে সুখ দুঃখ, এখানে প্রথম অংশটি হচ্ছে সুখ এবং পরের অংশটি হচ্ছে দুঃখ। এখানে উভয় অংশটি দ্বারা বিশেষ অর্থ প্রকাশ করে তাই এটি সমাসের মাধ্যমে গঠিত শব্দ। তার পরের শব্দটি হচ্ছে বিষয় সম্পত্তি, এখানে প্রথম অংশটি হচ্ছে বিষয় এবং দ্বিতীয় অংশটি হচ্ছে সম্পত্তি। এখানে উভয় অংশটি দ্বারা বিশেষ অর্থ প্রকাশ করে তাই এটি সমাসের মাধ্যমে গঠিত শব্দ। তার পরের শব্দটি হচ্ছে আত্মনিয়োগ, এখানে প্রথম অংশটি হচ্ছে আত্ম বা নিজ, দ্বিতীয় অংশটি হচ্ছে নিয়োগ। এখানে উভয় অংশটি দ্বারা বিশেষ অর্থ প্রকাশ করে তাই এটি সমাসের মাধ্যমে গঠিত শব্দ। তার পরের শব্দটি হচ্ছে ইতিহাস, এখানে প্রথম অংশটি হচ্ছে ইতি এবং দ্বিতীয় অংশটি হচ্ছে হাস বা হাস্য বোঝায় বা উপহাস বোঝায়। অর্থাৎ এখানে প্রথম অংশটি দ্বারা বিশেষ কোনো অর্থ প্রকাশ না করলেও দ্বিতীয় অংশটি দ্বারা বিশেষ অর্থ প্রকাশ করে। যেহেতু প্রথম অংশটি দ্বারা বিশেষ কোনো অর্থ প্রকাশ করে না তাই এটি উপসর্গের মাধ্যমে গঠিত শব্দ। তার পরের শব্দটি হচ্ছে প্রভাব, এখানে এটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে প্রথম অংশটি হচ্ছে প্র, দ্বিতীয় অংশটি হচ্ছে ভাব। এখানে প্রথম অংশটি দ্বারা কোনো বিশেষ অর্থ প্রকাশ না করলেও দ্বিতীয় অংশটি দ্বারা বিশেষ অর্থ প্রকাশ করে। যেহেতু প্রথম অংশটি দ্বারা কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না তাই এটি উপসর্গের মাধ্যমে গঠিত শব্দ।
তারপরে শব্দটি হচ্ছে দৈনিক। এখানে যদি এই শব্দটিকে আমরা ভেঙে লিখি তাহলে প্রথম অংশটি হচ্ছে দিন এবং দ্বিতীয় অংশটি হচ্ছে ইক। এখানে প্রথম অংশটি বিশেষ অর্থ প্রকাশ করলেও দ্বিতীয় অংশটি বিশেষ অর্থ প্রকাশ করে না। যেহেতু দ্বিতীয় অংশটি দ্বারা কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না, তাই এটি প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ। তারপরে শব্দটি হচ্ছে ক্ষুদ্রতর। এটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে প্রথম অংশটি হচ্ছে ক্ষুদ্র এবং দ্বিতীয় অংশটি হচ্ছে তর। তাহলে এখানে আমরা প্রথম অংশটি দ্বারা বিশেষ অর্থ প্রকাশ করে এবং দ্বিতীয় অংশটি দ্বারা কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না। যেহেতু দ্বিতীয় অংশটি দ্বারা বিশেষ কোনো অর্থ প্রকাশ করে না, তাই এটি প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ। সর্বশেষ শব্দটি হচ্ছে বাহুল্য। এটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে প্রথম অংশটি হচ্ছে বহুল, দ্বিতীয় অংশটি হচ্ছে এখানে প্রথম অংশটি দ্বারা বিশেষ অর্থ প্রকাশ করে, কিন্তু দ্বিতীয় অংশটি দ্বারা কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না। যেহেতু দ্বিতীয় অংশটি দ্বারা কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না, তাই এটি প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ। তাহলে এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।